হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের রেলওয়ে এনটিপিসির প্রিভিয়াস ইয়ারে আসা 8ই জানুয়ারি 2021 এর ফার্স্ট শিফটে আসা ম্যাথের কোশ্চেনগুলো সলভ করাবো। তো এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের আপকামিং রেলের বিভিন্ন এক্সামগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো আজকে ক্লাসটা শুরু করি। আচ্ছা, দেখো কি বলছে। যদি 2x² প্লাস px মাইনাস 15 = 0 দ্বিঘাত সমীকরণটির একটি বীজ -5 হয় এবং p ইন্টু kx² প্লাস x = 0 হয়, তাহলে pok এর মান কত? দেখো, এটা দ্বিঘাত সমীকরণ মানে কি? দ্বিঘাত মানে x এর সর্বোচ্চ ঘাত বা x এর সর্বোচ্চ পাওয়ার 2। দেখো, এই সমীকরণটাতে x এর সর্বোচ্চ পাওয়ার 2, তাই এটাকে বলে দ্বিঘাত সমীকরণ। আর দ্বিঘাত সমীকরণে আচ্ছা, এর একটি বীজ মানে x এর মান। দ্বিঘাত সমীকরণে মানে x এর পাওয়ার 2 হলে x এর দুটো মান পাওয়া যায়, তাই সেগুলোকেই, এই প্রত্যেকটা মানকেই বলা হয় বীজ। তার মানে এর একটি বীজ -5, মানে x এর একটা মান হচ্ছে -5। আচ্ছা, সমীকরণটাকে লিখে নি। সমীকরণটা কি বলেছে? 2x² প্লাস px মাইনাস 15 = 0। দেখো, একটি বীজ -5 বলেছে মানে x এর একটা মান হচ্ছে -5 আর একটা মান অন্য কিছু হবে। তাহলে এই সমীকরণে যেহেতু x এর একটা মান -5 বলেছে, তাহলে আমি এখানে x এর জায়গায় -5 বসাতে পারি। তাহলে কি হবে? 2 ইন্টু -5 তার হোল স্কোয়ার প্লাস p ইন্টু -5 মাইনাস 15 = 0। আচ্ছা, -5 এর হোল স্কয়ার করলে হয় 25, 25 গুণ 2 করলে হয় 50। আচ্ছা, প্লাসে মাইনাসে হয় -5p মাইনাস 15 = 0। তাহলে 5p, তাহলে 50 মাইনাস 15 করলে হয় 35, সমান সমান হবে 5p কে ডান পাশে পাঠালে 5p, তাহলে 5 আর 35 কে কাটলে হয় 7, মানে p এর মান কত পেলাম আমি? 7। তাহলে দেখো p এর মান বেরিয়ে গেল। আচ্ছা, এবার আমাকে x এর মানটা বের করতে হবে। আরেকটা সমীকরণ দেখো দিয়ে এই k এর মানটা বের করতে হবে। আরেকটা সমীকরণ দেখো দিয়ে দিয়েছে, কি ছিল? p ইন্টু kx² প্লাস x = 0। এখানে আমি p এর জায়গায় 7 বসাই, তাহলে কি হলো? 7 ইন্টু k ইন্টু আচ্ছা x², x এর মানও আমি জানি -5, তাহলে -5 তার হোল স্কয়ার প্লাস x এর জায়গায় -5 = 0। 7টা ডান পাশে পাঠালে কি হয়? 0/7 মানে 0ই হবে। তাহলে k ইন্টু -5 এর স্কয়ার করলে কত? 25k, -5 এর হোল স্কয়ার করলে কি মানে -5, দুটো মাইনাসের হোল স্কয়ার করলে প্লাস হয়ে যায়, মানে 25 আর 5 স্কয়ার করলে 25, -5 হবে 0। তাহলে 25k হচ্ছে 5 টাকে ডান পাশে পাঠালে 5, 5 আর 25 কাটলে হয় 5, মানে k সমান সমান হবে, ডান পাশে 1 থাকছে আর বাঁ পাশের 5টা ডান পাশে নিচে গেলে 1/5। 1/5 দেখো, 5 দিয়ে যদি আমি ভাগ করি 1 কে, তাহলে হয় 0.2। বা এটা এরকম করেও করতে পারো, উপর নিচে যদি 2 দিয়ে গুণ করো, তাহলে এখানেও 2 দিয়ে গুণ করলে এখানেও 2 দিয়ে গুণ করলে করতেই পারি। তাহলে কত হলো? 2/10, তার মানেই হচ্ছে 10 দিয়ে ভাগ করলে মানে 0.2। এভাবেও করতে পারো। তার মানে দেখো, p এর মান কত বেরোলো? 7, আর k এর মান কত বেরোলো? 0.2। তার মানে অপশন সি হবে। তারপরটা কি বলছে দেখো, নদীর এক তীরে দাঁড়িয়ে একজন লোক নদীর অপর তীরের একটি গাছকে 60 ডিগ্রি কোণে দেখতে পেল। তিনি যদি নদীর তীর থেকে 36 মিটার দূরে সরে যায়, তাহলে তিনি গাছটিকে 30 ডিগ্রি কোণে দেখতে পায়। নদীটি কত মিটার চওড়া? কি বলছে দেখো, আরেকবার পড়ি। এক তীরে দাঁড়িয়ে একজন লোক নদীর অপর তীরের একটি গাছকে, তাহলে এই তীরে ধরো একটা গাছ আছে আর লোকটা এই তীরে দাঁড়িয়ে, তাহলে মানে দুটো তীর, একটা এই পাশের তীর, একটা এই পাশের তীর, ঠিক আছে? তাহলে এই তীরে গাছটা রয়েছে, গাছটা নিশ্চয়ই একটু লম্বা। আর লোকটাকে এখানে দেখো, লোকটার হাইট কিছু হবে না, হ্যাঁ, লোকের হাইট এখানে কিন্তু নগণ্য ধরা চলে। তাহলে এই এই লোকটা এই গাছটিকে কত ডিগ্রি কোণে দেখতে পেলো? 60 ডিগ্রি কোণে দেখতে পেলো। মানে এটা যদি আমি একটা ত্রিভুজ আঁকি, এই এর উপরটাকে যদি, গাছের উপরটাকে যদি লোকটার থেকে জোড়া লাগায়, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। আর কি বলেছে? তিনি যদি নদীর তীর থেকে 36 মিটার দূরে সরে যায়, তিনি যদি নদীর তীর থেকে, মানে এখানে দাঁড়িয়ে রয়েছে, নদীর তীর 36 মিটার দূরে সরবে, কোন দিকে? গাছের দিকে সরবে না গাছ থেকে দূরে সরবে? গাছ থেকে 30 ডিগ্রি কোণে দেখতে পাচ্ছে, তাহলে গাছ থেকে, তীর থেকে আরো দূরে সরবে, তবেই এটা 30 ডিগ্রি কোণ হয়। মানে এই কোণটা হচ্ছে কত এখন? এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। কত মিটার দূরে সরছে? মানে 36 মিটার। তার মানে কি, এখান থেকে এইটুকু, এই ডিসটেন্সটা হচ্ছে 36 মিটার। আচ্ছা, আমাকে বের করতে বলেছে নদীটি কত মিটার চওড়া। মানে নদীটি চওড়া মানে কি, এই তীর ছিল এইদিকে, গাছ ছিল এই তীরে, আর লোকটি দাঁড়িয়ে ছিল এইদিকে, মানে এইটুকু ডিসটেন্সটা কত সেটা আমাকে বের করতে বলেছে। আমি ধরছি নদীটি x মিটার চওড়া। আচ্ছা, এটাকে একটা ত্রিভুজের নাম দিই, তাহলে ABC ত্রিভুজ দিলাম, আর এটা হচ্ছে D। তার মানে AB টা হচ্ছে গাছ, AB সমান সমান হচ্ছে গাছের উচ্চতা, BC টা হচ্ছে নদীটির দৈর্ঘ্য, নদীর চওড়া আর কি যতটা সেইটা, আর CD টা হচ্ছে ও যতটা সরেছে, মানে 36 মিটার এখানে। তাহলে দেখো, এখানে দুটো সমকোণী ত্রিভুজ পাচ্ছি, একটা হচ্ছে ত্রিভুজ ABC, একটা হচ্ছে ত্রিভুজ ABD। তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রে কি পাচ্ছি দেখো। আচ্ছা, আমি ধরছি গাছটা y মিটার লম্বা, ঠিক আছে, মানে AB এর দৈর্ঘ্যটা হচ্ছে y।
তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে আমি যদি লম্ব বাই ভূমি করি মানে এবি বাই বিসি করি, এবি বাই বিসি মানে লম্ব বাই ভূমি, সেটা সমান সমান কত tan 60 ডিগ্রি হবে। আচ্ছা এবির মান কত, এবির মান হচ্ছে y ডিভাইডেড বাই বিসি মানে x, তাহলে x সমান সমান কত tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে y এর মান আমি কত পাচ্ছি, y সমান সমান হচ্ছে x √3 কোণাকুণি গুণ করলে। আচ্ছা এবার বড় ত্রিভুজটাকে ধরবো মানে এবিডি ত্রিভুজটাকে ধরবো, তাহলে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে কি পাচ্ছি, এর ক্ষেত্রেও যদি লম্ব আর ভূমি ধরে মানে এবি আর ভূমি হচ্ছে পুরোটা বিডি মানে এবি বাই বিডি সমান সমান কত tan 30 ডিগ্রি হবে, কারণ এই কোণটা 30 ডিগ্রি, সমান সমান tan 30 ডিগ্রি। এবি মানে কত, এবির মান আমি জানি y ডিভাইডেড বাই বিডি, বিডি মানে কত দেখো, বিডি মানে হচ্ছে বিসি আর সিডির যোগফল, তার মানে বিসির দৈর্ঘ্য হচ্ছে x, সিডির দৈর্ঘ্য হচ্ছে 36 মানে x প্লাস 36 ইজিক্যাল টু কত tan 30 ডিগ্রি মান কত 1/√3। আচ্ছা y এর জায়গায় আমি x এর মানটা যদি বসাই, y সমান সমান কি পেয়েছিলাম x√3, তাহলে আমি কি পাচ্ছি এদিকে যদি করি তাহলে x√3 বাই এক্স প্লাস 36 সমান সমান হচ্ছে 1/√3, কোনাকুনি গুণ করি তাহলে x√3 আর √3 গুণ করলে কত হয়, √3 গুণ করলে 3, তার মানে 3x সমান সমান হবে x প্লাস 36। তাহলে এই x টা যদি বাপাশে আসে তাহলে হয় 3x মাইনাস x মানে 2x সমান সমান 36, 2 আর 36 কাটলে হয় 18, মানে x এর মান কত হবে 18, তার মানে x মানে এটা ধরেছিলাম, মানে নদীটি কত মিটার চওড়া, নদীটি 18 মিটার চওড়া, অপশন বি। তারপরেরটা কি বলছে দেখো, 20 মিটার ও 14 মিটার উঁচু দুটি দণ্ডের মাথায় একটি তার দিয়ে যুক্ত করা হলো। তাহলে দুটো দণ্ড আছে, একটা 20 মিটার একটা 14 মিটার, এই ধরো দুটি দণ্ড, একটা একটু বেশি উঁচু একটা একটু কম উঁচু। এদের কি বলছে, একটি তার দিয়ে যদি যুক্ত করা হয়, তাহলে দেখো এই এদের মাথা দুটোকে জোড়া লাগিয়েছে মানে এরকম টাইপের একটা তার দিয়ে জোড়া লাগিয়েছে, তাহলে সেটি অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা এটা ধরো তাদের ভূমিটা এরকম ছিল, তাহলে অনুভূমিকের সাথে কোণ মানে এই যে ভূমির সাথে যদি অনুভূমিকের সাথে যদি আমি একটা সমান্তরাল সরলরেখা টানি এরকম, তবে এটা কত ডিগ্রি কোণ করবে, এই কোণটা করবে 30 ডিগ্রি কোণ। আচ্ছা এবার কি বলেছে, আচ্ছা দেখো তাহলে দুটো দণ্ড, একটা হচ্ছে 20 মিটার মানে এখান থেকে এইটুকু, এটাকে যদি আমি 20 ধরি তাহলে এইটুকু হচ্ছে 14 মিটার, তাহলে একটা 20 একটা 14। আচ্ছা এটার একটা নাম দেয়, আমি ধরলাম একটার নাম হচ্ছে এ বি সি ডি আর এইটার নাম হচ্ছে, এই পয়েন্টের নাম দিলাম ই। তাহলে দেখো এবি দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 20, তাহলে এবি সমান সমান আমি লিখছি 20 আর সিডি দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 14। আমাকে বের করতে হবে কি তারটির দৈর্ঘ্য, এই যে তার জুড়েছে তো এ থেকে ডি পর্যন্ত, তাহলে তারের দৈর্ঘ্য হচ্ছে এডি সমান সমান কত, এটা আমাকে বের করতে হবে। আচ্ছা দেখো এই সিডির দৈর্ঘ্য যা বি এর দৈর্ঘ্য তাই হবে, মানে বি এর দৈর্ঘ্য হবে 14, তাহলে এই দৈর্ঘ্য কত, এই এবি থেকে যদি আমি বি বাদ দিই মানে এই 20 থেকে যদি আমি 14 বাদ দিই তবে আমি এইটা পাই, মানে এটা হবে 6, তাহলে এই সমান সমান হচ্ছে 6। তাহলে আমি দেখো এখানে একটা ত্রিভুজে আমি এখানে কোণের মান জানি, কোন ত্রিভুজটা, ত্রিভুজ এইডি, তাহলে ত্রিভুজ এইডি এর আমাকে কার মান বের করতে হবে, এডি এর মান মানে অতিভুজের মান, আমি লম্বর মানটা জানি, তাহলে এর ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ যদি আমি করি মানে এই বাই যদি আমি এডি করি, তাহলে এই বাই এডি লম্ব বাই অতিভুজ সমান সমান কার ফর্মুলা, লম্ব বাই অতিভুজ মানে সাইন এর ফর্মুলা, সাইন কত ডিগ্রি হবে, কোনটা 30 ডিগ্রি মানে সাইন 30 ডিগ্রি হবে। আচ্ছা এই এর মান কত, এর মান আমি জানি 6 ডিভাইডেড বাই এডির মান আমি বের করব, তাহলে এডি সমান সমান সাইন 30 ডিগ্রি মান কত হাফ। আচ্ছা কোনাকুনি যদি গুণ করি তাহলে এডি সমান সমান কত হবে, 6 দুগুণে 12, তার মানে এডির মান পেলাম 12, মানে কি তারটির দৈর্ঘ্য কত মিটার, তারটির দৈর্ঘ্য হবে 12 মিটার, অপশন সি হবে। তারপরেরটা আচ্ছা কি বলছে দেখো, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 39 বর্গ সেমি, তাহলে বিসি বাহুর উপর ডিওই, আচ্ছা একটা ত্রিভুজ আছে এবিসি, আগে একটা ত্রিভুজ আঁকি, এবিসি একটা ত্রিভুজ আঁকলাম এ বি সি। এবার কি বলেছে দেখো, বিসি বাহুর উপর ডিওই এমন দুটি বিন্দু যাতে বিডি ইজিক্যাল টু ডি ইজিক্যাল টু ইসি, তাহলে ডি আর ই দুটো বিন্দু নিয়ে এখানে একটা বিন্দু নিলাম এখানে একটা বিন্দু নিলাম, এটার নাম দিলাম ডি এটার নাম দিলাম ই। তাহলে কি বলেছে, এমন দুটি বিন্দু যে বিডি মানে এইটুকু ইজিক্যাল টু হবে ডিই মানে এইটুকু ইজিক্যাল টু হবে ইসি মানে এইটুকু। তাহলে এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত, আচ্ছা আমি যদি এডি কে যুক্ত করি তাহলে এরকম টাইপের একটা রেখা পাবো, এ ই কে যুক্ত করলেও আমি এরকম টাইপের একটা রেখা পাবো। দেখো এখানে তিনটে ত্রিভুজ পেলাম, এটার এটাও যা হবে ক্ষেত্রফল, এই এ বি ডি ত্রিভুজের যা ক্ষেত্রফল হবে, এ ডি ই ত্রিভুজের যা ক্ষেত্রফল হবে এবং এ ই সি ত্রিভুজের যা ক্ষেত্রফল হবে, তিনটেই হবে সমান। ঠিক আছে, ছবিটা দেখলেই বুঝতে পারছো যেহেতু এইগুলো সব সমান তাই জন্য এদের ক্ষেত্রফলও সমান হবে। তাহলে এই বড় ত্রিভুজটার ক্ষেত্রফল মানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যদি 3 একক হয়, এদের প্রত্যেকটার ক্ষেত্রফল আমি ধরছি 1 একক করে, তাহলে এই পুরো বড় ত্রিভুজটা মানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, 3 একক। আমাকে বের করতে কি বলেছে, এডিসি ত্রিভুজ, এডিসি মানে দেখো এই যে দুটো ত্রিভুজ নিয়ে যে ত্রিভুজটা গঠিত হচ্ছে, তাহলে এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত হচ্ছে, ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল হবে দেখো এই এডিই ত্রিভুজটা পড়ছে আর এইসি ত্রিভুজটা পড়ছে মানে 1 আর 1 এ 2। আচ্ছা তাহলে
এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 3 একক, তাহলে 3 এককটা কার সাথে সমান দেখো 39 বর্গ সেমির সমান। আমাকে বের করতে হবে এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত, মানে 2 এককটা কার সাথে সমান, তাহলে 3 এককটা সমান হচ্ছে 39 বর্গ সেমির। 1 একক তাহলে কার সমান হবে 39/3 বর্গ সেমি, 2 একক তাহলে কার সমান হবে 39/3 ইন্টু 2, মানে 3 আর 39 কে কাটলে হয় 13, মানে কত 13 দুগুণে 26 বর্গ সেমি। তাহলে এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে 26 বর্গ সেমি, অপশন ডি হবে। তারপরটা, আচ্ছা এটা কি বলছে দেখো, এটা একটু বড় অঙ্ক দিয়েছে, দেখে একটু কঠিন মনে হতে পারে, আমি একটু টুকে নি। হ্যাঁ, তাহলে cos স্কয়ার 270 মাইনাস ফাই, এটাকে ফাই বলে, মাইনাস সাইন স্কয়ার 180, 180 মানে 180 ডিগ্রি আর কি, প্লাস আচ্ছা সাইন স্কয়ার পাই বাই 2 মানে কত, পাই এর মানে হচ্ছে 180 ডিগ্রি, মানে পাই বাই 2 মানে হচ্ছে, তাহলে 180 ডিগ্রি বাই 2 মানে 90 ডিগ্রি, তাহলে সাইন স্কয়ার 90 ডিগ্রি ইন্টু সাইন স্কয়ার 270 মাইনাস ফাই। আচ্ছা এইটা যেরকম আছে, সাইন স্কয়ার 90 ডিগ্রি মান কত, সাইন স্কয়ার 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান কত 1, তাহলে সাইন স্কয়ার হচ্ছে মানে 1 স্কয়ার করলে আমার 1ই আসবে, তাহলে এই পুরোটা মানে 1, তাহলে এর 1 এর সাথে এটা গুণ করলে কত, সাইন স্কয়ার 270 মাইনাস ফাই হয়, তাহলে এখানে একটা রয়েছে cos স্কয়ার 270 মাইনাস ফাই, আর এইটাকে যদি আমি আগে লিখি প্লাস সাইন স্কয়ার 270 মাইনাস ফাই হয়ে গেল, আর কি পড়ে থাকছে মাইনাস, এইটা মাইনাস সাইন স্কয়ার 180 মাইনাস ফাই পড়ে থাকছে। দেখো cos স্কয়ার এটা প্লাস সাইন স্কয়ার এটা, মানে এটাকে পুরোটাকে যদি আমি থিটা ধরি তাহলে cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, তার মানে কি 1, তাহলে কি পড়ে থাকছে 1 মাইনাস, আচ্ছা সাইন স্কয়ার 180 মাইনাস ফাই কে আমি লিখতে পারি সাইন স্কয়ার ফাই, সাইন স্কয়ার 180 মাইনাস ফাই মানে সাইন স্কয়ার ফাই, এটা মুখস্থ করার মতো করে রাখো, এটা অনেক ফর্মুলা আছে, 180 ডিগ্রি কে ভাঙতে হয় 2 * 90 ডিগ্রি মানে তারপরে কোন কোয়াড্রেন্ট আছে এইভাবে বের করতে হয়, কিন্তু এটা এখন মনে রাখো তাহলেই হবে, এগুলো তোমাদের কিন্তু ক্লাস 9 10 এ খুব একটা নেই এগুলো। আচ্ছা 1 মাইনাস তাহলে সাইন স্কয়ার ফাই, এটা মানে ধরে রাখো সাইন 180 মাইনাস থিটা থাকলে ওটা হয় সাইন থিটা, মানে সাইন স্কয়ার ফাই, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার ফাই মানে আমি কি লিখতে পারি cos স্কয়ার ফাই, এটা ফর্মুলা, তাহলে আমার অ্যানসার কি হবে cos স্কয়ার ফাই হবে। তারপরটা কি বলছে দেখো, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √200 সেমি, ওই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হচ্ছে 5:2। আচ্ছা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলেছে √200, আমি ধরছি বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য x, তাহলে বাহুর দৈর্ঘ্য যদি x হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য কি, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি বাহু গুণ √2, মানে কর্ণের দৈর্ঘ্য কি হবে x গুণ √2, সেটা সমান সমান কত √200, তাহলে x এর মান কত হবে √200 বাই √2 ছিল, দুইটা রুটের মধ্যে ঢুকিয়ে নিয়ে তাহলে কাটাকুটি করলে হয় 100, তাহলে রুটের মধ্যে 100 থাকা মানে 10 হবে, তাহলে বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য হলো 10। তাহলে এবার কি বলেছে দেখো, এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্রের, তাহলে দেখো আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কি হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে, তাহলে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 10 হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি বাহু স্কয়ার, মানে 10 এর স্কয়ার হবে ক্ষেত্রফল মানে কত 100 বর্গ সেমি, মানে আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল হবে কত 100 বর্গ সেমি। আর কি বলে দিয়েছে দেখো, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:2, আমি ধরছি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে 5x আর প্রস্থ হচ্ছে 2x, তাহলে দৈর্ঘ্য যদি 5x আর প্রস্থ যদি 2x হয় তাহলে ক্ষেত্রফল কত 5x ইন্টু 2x, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা, সেটা সমান সমানই বলেছে কত 100। আচ্ছা তাহলে গুণ করলে কত, তাহলে x স্কয়ার সমান সমান কত হবে 100 ডিভাইডেড বাই 5 দুগুণে হয় 10, নিচে চলে আসলো 0 0 কেটে গেল, তাহলে x স্কয়ার যদি 10, x সমান কি হবে √10 হবে। আচ্ছা আমাকে কার মান বের করতে বলেছে, তার দৈর্ঘ্যটা বের করতে বলেছিল, দৈর্ঘ্য কত ধরেছিলাম 5x, তাহলে তার দৈর্ঘ্য কত হবে 5 গুণ √10, তাহলে এটা বের হলো দৈর্ঘ্য। দেখো এটা অপশনে নেই, আচ্ছা 5টাকে যদি আমি রুটের মধ্যে ঢোকে তাহলে কি হবে 10 গুণ 5 গুণ 5, দুটো 5 গুণ হবে রুটের মধ্যে, তাহলেই দেখো একটা 5 বেরিয়ে 5√10 হয়, তার মানে কত 5 5 5 25, 25 গুণ 10 করলে √250, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, 356yx সংখ্যাটি 90 দ্বারা বিভাজ্য, তো 90 দ্বারা বিভাজ্য মানে কি, মানে 9 আর 10 দ্বারা বিভাজ্য, তাহলে 10 দ্বারা কোন সংখ্যা কখন বিভাজ্য হবে, যখন তার এককের ঘরে নিশ্চয়ই শূন্য থাকবে, তাহলে এখানে চোখ কান বুঝে আমি লিখতে পারি x এর মান হচ্ছে 0, মানে x এর জায়গায় কত থাকবে 0 থাকবে। আচ্ছা আবার সংখ্যাটা দেখো 9 দ্বারা বিভাজ্য, তা 9 দ্বারা বিভাজ্য মানে কি, যেই অঙ্কগুলো রয়েছে তাদের সমষ্টিটা 9 দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলে এখানে দেখো 3 আর 5 যোগ করলে হয় 8, 8 আর 6 যোগ করলে হয় 14, তাহলে 14 এর পরে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কত 18, তাহলে y এর মান কত হলে এদের যোগফলটা 18 হতো, কারণ x এর মান তো 0, তাহলে y এর মান কত হতে হবে, y এর মান নিশ্চয়ই 4 হতে হলে তাহলে 18 হতো, 9 দ্বারা বিভাজ্য হতো, তাহলে x এর মান পেলাম 0, y এর মান পেলাম 4, আমাকে কার মান বের করতে বলেছে y - x, মানে 4 - 0 করলে কত 4 হয়, অপশন সি। তারপরেরটা
কি বলছে দেখো, একটি নির্বাচনে দুইজন প্রার্থী আছে, পরাজিত প্রার্থী মোট ভোটের 48% ভোট পেয়েছে, আর জয়ী প্রার্থী পরাজিত প্রার্থীর থেকে 6000 ভোট বেশি পেয়েছে এবং 3% ভোট বেশি পেয়েছে। দেখো, পরাজিত প্রার্থী পেয়েছে 48% ভোট, আর জয়ী প্রার্থী ওর থেকে 3% ভোট বেশি পেয়েছে, তাহলে কত পার্সেন্ট হয়েছে? 48 যোগ 3 মানে 51% ভোট পেয়েছে। আচ্ছা, কি বের করতে বলেছে দেখো, অবৈধ ভোটের সংখ্যা কত। তাহলে দেখো, এই দুজন পরাজিত আর জয়ী প্রার্থী মিলিয়ে কত পার্সেন্ট ভোট হলো? পরাজিত পেয়েছে 48, জয়ী পেয়েছে 51, তাহলে কত পার্সেন্ট ভোট হলো? 48 এর 51 যোগ করলে হলো 99%। তাহলে অবৈধ ভোট কতগুলো? টোটাল ভোট হচ্ছে 100%, তাই না? তাহলে অবৈধ ভোট হবে কত? 100 - 99 মানে অবৈধ ভোট হবে তাহলে 1% ভোট। আচ্ছা, এখানে দেখো আর একটা জিনিস বলেছে, জয়ী প্রার্থী পরাজিত প্রার্থী থেকে 6000 ভোট বেশি পেয়েছে এবং 3% ভোট বেশি পেয়েছে, মানে 3% ভোটটা কত ভোটের সমান? 6000 ভোটের সমান। আর আমাকে বের করতে বলেছে অবৈধ ভোটের সংখ্যা কত, মানে 1% ভোটটা কার সাথে সমান। তাহলে 1% ভোট কার সাথে সমান হবে? 6000 ডিভাইডেড বাই 3, কাটাকুটি করলে হয় 2000। তাহলে অবৈধ ভোটের সংখ্যা কত? অবৈধ ভোটের সংখ্যা হবে 2000টি। তারপরেরটা কি বলছে দেখো, তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যাকে ক্রমবর্ধমান শ্রেণীতে ধরা হলো। আচ্ছা, তিনটি ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা মানে কত? ক্রমিক সংখ্যা মানে পরপর তিনটে সংখ্যা, মানে প্রথমটা যদি x হয় তাহলে তার পরেরটা কি হবে? x এর থেকে 1 বেশি। আচ্ছা, এটাকে ক্রমবর্ধমান শ্রেণীতেই ধরেছে, মানে পরের গুলো বাড়বে। আচ্ছা, বাড়তেও পারে কমতেও পারে, মানে ধরো 2 3 4 হতে পারে, অথবা 4 3 2 ও হতে পারে, কিন্তু এখানে কমলে হবে না, এখানে মানে বাড়ছে সেটাই, কারণ এখানে বলে দিয়েছে ক্রমবর্ধমান। তাহলে একটা x ধরবো, পরেরটা তাহলে কি হবে? x + 1, তারপরটা কি হবে? x + 1 এর থেকে আরো 1 বেশি, মানে x + 2 হবে। আচ্ছা, তাদেরকে যথাক্রমে 2 3 ও 4 দ্বারা গুণ করেছে, মানে x কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 2x, x + 1 কে তাহলে 3 দিয়ে গুণ করেছে, কত হয়? 3x + 3, আর x + 2 কে 4 দিয়ে গুণ করেছে, তাহলে কত হবে? 4x + 8। আচ্ছা, গুণ করে কি করেছে? এদের যোগ করলে 74 হয়, মানে এদের যোগফলটা সেটা সমান সমান বলেছে 74। তাহলে x কোথায় আছে দেখো, 2x আর 3x যোগ করলে 5x, 5x আর 4x যোগ করলে 9x, প্লাস 3 আর 8 যোগ করলে হয় 11, সেটা সমান সমান 74। তাহলে 9x সমান সমান কত? 74 - 11 হবে। 74 থেকে 11 বাদ দিলে কত? 63। 9 আর 63 কাটলে হয় 7, তার মানে x এর মান হবে কত? 7। আচ্ছা, আমাকে কি বের করতে বলেছে? বৃহত্তম সংখ্যাটি কত। তাহলে x তো ছিল ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে বৃহত্তম সংখ্যা কোনটা? এই তিনটের মধ্যে x + 2 টাই নিশ্চয়ই বৃহত্তম। তাহলে সেটা কত হবে? তাহলে 7 যোগ 2, তার মানে কত? 9, অপশন সি। তারপরেরটা আচ্ছা, কি বলছে দেখো, একটি স্কুলের ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত বলেছে 5:6, এদের মধ্যে 20% ছাত্র ও 25% ছাত্রী স্কলারশিপ প্রাপ্ত, কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ প্রাপ্ত নয়? আচ্ছা দেখো, অনুপাত বলেছে 5:6, তাহলে অনুপাত ছাত্রছাত্রীর অনুপাত যদি 5:6 হয়, আমি আমার সুবিধার জন্য কি করছি? দুটোর সাথে 100 গুণ করে নিচ্ছি। আমি করতেই পারি অনুপাতের সাথে দুটোর সাথে সেম জিনিস গুণ। তাহলে আমি ধরলাম ছাত্র আছে কতজন? 500 জন, আর ছাত্রী আছে কত? 600 জন। 5:6 ছিল, আমি 500:600 করতে পারি, মানে 500 আর 600 ধরলাম, এটা এটা বলেনি, আমি ধরলাম। কি বলেছে দেখো, এদের মধ্যে 20% ছাত্র হচ্ছে স্কলারশিপ প্রাপ্ত আর 25% ছাত্রী স্কলারশিপ প্রাপ্ত। বের করতে বলেছে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ প্রাপ্ত নয়। আচ্ছা, স্কলারশিপ প্রাপ্ত নয় বলেছে, তাহলে 20% যদি স্কলারশিপ পায় ছাত্রদের মধ্যে, তাহলে স্কলারশিপ পায় না কত পার্সেন্ট? 80%। টোটালটা হচ্ছে 100%, তার মধ্যে 20% পায়, তাহলে পায় না কতজন? 100 - 20 মানে 80%। তাহলে কতজন পায় না ছাত্রদের মধ্যে? তাহলে 500 জন ছাত্র আছে, তার 80% মানে কত? 500 × 80/100। আচ্ছা, এটা কাটলে হয় 5, মানে কতজন পায় না? 5 × 8 = 40, মানে 400 জন। আর ছাত্রী কতজন পায় না? হবে কত? 600 ইন্টু, আচ্ছা 25% বলছে স্কলারশিপ পায়, তাহলে পায় না কতজন? 100 - 25 মানে 75%, মানে এটা ইন্টু 75/100 এতজন পায় না। এটা কাটলে হয় 6, মানে কত হচ্ছে? 6 × 75 করলে 5 × 30 = হাতে 3, 6 × 7 = 42, 3 × 45। আচ্ছা, তাহলে 400 জন ছাত্র পায় না আর 450 জন ছাত্রী পায় না, তাহলে মোট কতজন ছাত্রছাত্রী পায় না? 400 যোগ 450 মানে 850 জন। আচ্ছা, কতজনের মধ্যে 850 জন পায় না? টোটাল ছাত্রছাত্রী কত? ছাত্র আছে 500, ছাত্রী আছে 600, মানে টোটাল কতজন? 1100 জন। 500 যোগ 600 করলে তাহলে 850 ডিভাইডেড বাই 1100, এটা পার্সেন্টেজে নিতে হবে, মানে ইনটু 100%। তাহলে দেখো, এই শূন্য শূন্য কেটে যায়, তাহলে পড়ে থাকে কত? 850/11, এত পার্সেন্ট। দেখো, অপশন বি তে আছে। তারপরটা আচ্ছা, কি বলছে দেখো, একজন রক্ষী সমুদ্রপৃষ্ঠ থেকে 180 মিটার উপরে অবস্থিত একটি টাওয়ার থেকে, মানে একটা টাওয়ার আছে যেটা 180 মিটার লম্বা আর কি, এটা 180 মিটার লম্বা, একটি শত্রুপক্ষের নৌকাকে 60 ডিগ্রি অবনতি কোণে দেখতে বলে। দেখো, উপর থেকে যখন কিছু নিচের জিনিসকে দেখে সেটাকে বলে অবনতি কোণ। আমি দেখছি নৌকাটা এখানে রয়েছে, তাহলে লোকটা এখান থেকে অবনতি কোণ, মানে এটা যদি আমি অনুভূমিকের মতো একটা রেখা দিয়ে জোড়া লাগাই, তাহলে যেই কোণটা করে সেইটাকে বলে অবনতি কোণ। তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এই কোণটা আর এই কোণটা হচ্ছে একান্তর কোণ। হ্যাঁ,
তার মানে ওই কোণটা 60 ডিগ্রি হলে এই কোণটাও হবে আমার 60 ডিগ্রি। এই কোণটা কিন্তু না, উপরের কোণটা, হ্যাঁ এই কোণটা হয় 60 ডিগ্রি, অবনতি কোণ ওই কোণটাকে বলে, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে কি বলছে, টাওয়ারটির গোড়া থেকে নৌকাটির দূরত্ব, তাহলে টাওয়ার তো এইটা ছিল, এইটা মানে টাওয়ারটির গোড়া, আচ্ছা টাওয়ারটার নাম দিলাম এবি, আর নৌকাটা আছে সি বিন্দুতে। আচ্ছা, তাহলে টাওয়ারটির গোড়া থেকে নৌকাটির দূরত্ব মানে এই বিসিটা বের করতে বলেছে, মানে এই ত্রিভুজের ভূমিটা। তাহলে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এবিসি ত্রিভুজটা, ত্রিভুজ এবিসি এর আমি কি জানি, আমি লম্বটা জানি হচ্ছে এবি, আমাকে বের করতে হবে বিসিটা। তাহলে লম্ব বাই ভূমির ভিত্তিতে ফেলি, তাহলে এবি বাই বিসি সমান সমান কি, tan 60 ডিগ্রি। এবির মান কত, এবির মান বলেছে 180, ডিভাইডেড বাই বিসির মান আমাকে বের করতে বলেছে, তাহলে ডিভাইডেড বাই বিসি সমান সমান tan 60 ডিগ্রি মান কি √3, তাহলে বিসি গুণ √3 করলে হয় 180, তাহলে বিসি সমান সমান কি হবে 180 বাই √3, আমি যদি করণে নিরসন করি মানে উপর নিচে যদি √3 দিয়ে গুণ করি কত হবে 180 √3 ডিভাইডেড বাই √3, √3 গুণ করলে 3, 3 আর 180 কাটলে 60, মানে কত বেরোলো বিসি সমান সমান 60 √3। তার মানে টাওয়ারটির গোড়া থেকে নৌকাটির দূরত্ব কত মিটার, 60 √3 মিটার, অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি ত্রিভুজের দুটি কোণের অনুপাত 1:2। আচ্ছা, একটা ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজের কটা কোণ, তিনটে কোণ, দুটি কোণের অনুপাত বলেছে 1:2, ধরো এই কোণটা বলেছে আর এই কোণটা বলেছে, আমি ধরলাম একটা কোণ তাহলে x হবে, অপর কোণটা তাহলে কত 2x, যেহেতু 1:2 বলেছে আমি ধরলাম এই কোণটা x আর এই কোণটা 2x। তাহলে এই কোণটার মান কত হবে, দেখো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত জানি আমরা 180 ডিগ্রি, তা এই কোণটা জানি আমি x, এই কোণটা জানি 2x, তাহলে এই দুটো কোণ মিলে কত হলো, x আর 2x মিলে কত হয় 3x হয়। তাহলে এই কোণটা কত হবে, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি আর দুটোর পেলাম 3x, তাহলে 180 ডিগ্রি থেকে যদি দুটোর সমষ্টি বাদ দিই তবেই এই কোণটা পাবো, মানে তৃতীয় কোণটা কত হবে 180 ডিগ্রি মাইনাস 3x, মানে এই কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস 3x। আচ্ছা, এবার কি বলেছে দেখো, তৃতীয় কোণটির মান মানে কোনটা, এই 180 ডিগ্রি মাইনাস 3x টা, সেটা এই দুটি কোণের সমষ্টির সমান, মানে x আর 2x এর সমষ্টির সমান, মানে এটা সমান সমান হচ্ছে 3x। আচ্ছা, তাহলে 180 ডিগ্রি সমান সমান কত হবে, এই বাঁ পাশে 3x টা যদি ডান পাশে পাঠাই তাহলে 3x প্লাস 3x হবে, মানে 6x হবে, 6 আর 180 কে কাটলে হয় 30 ডিগ্রি, মানে x এর মান কত পেলাম 30 ডিগ্রি। তাহলে কোণগুলো কত হবে, একটা ধরেছিলাম x মানে একটা 30 ডিগ্রি, একটা 2 গুণ x মানে 60 ডিগ্রি, তাহলে 30 আর 60 মিলে হলো কত 90, তাহলে অপরটা কত হবে 180 মাইনাস 90 করলে কত 90 ডিগ্রি হবে। কি বার করতে বলেছে, ক্ষুদ্রতম কোণটির মান, তাহলে ক্ষুদ্রতম কোণের মান কত 30 ডিগ্রি, অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 19:17, তাদের গসাগু যদি 11 হয় তাহলে সংখ্যা দুটি কি কি। আচ্ছা, এটা অপশন ধরে করতে পারি, আমি এমনি ভেঙে করাচ্ছি, হ্যাঁ অপশন ধরেও করতে পারো, অপশন ধরে করলেও বেরিয়ে যাবে। দেখো 19:17 বলেছে, তো আমি দেখি আগে কোনটা, এই অনুপাতটা নিশ্চয়ই 19:17 হতে পারে না, মানে 221:247, মানে প্রথম সংখ্যাটা তো অনুপাতটা বড় চেয়েছে, এটা তো ছোট দিয়েছে, এটা হতে পারে না। 190:170, দেখো 19:17 হয়, কিন্তু 17:19 19:17 হয় না। আচ্ছা, এবার দেখি যে গসাগু 11 মানে 209 আর 187 মধ্যে কি 11 কমন আছে, হ্যাঁ দেখো 11 কমন আছে, এটার মধ্যেও দেখো 11 গুণ 19 করলে 209 আসে, আর 11 গুণ 17 করলে 187 আসে, তাহলে দেখো এই 209 আর 187 হবে, এটাই হবে রাইট অ্যান্সার। বা আরেক রকম কিভাবে করতে পারি, আমি সংখ্যা দুটো ধরে নিলাম 19x আর 17x, তাদের গসাগু বলেছে 11, তো 19x আর 17x এর মধ্যে কমন কত, এদের যদি গসাগু করি মানে এদের মধ্যে কমন কত আছে, x আছে, তাহলে আমি এদের গসাগু লিখলাম x, সেটার মান বলেছে 11, তাহলে সংখ্যা দুটো কত হবে, একটা হবে 19 গুণ 11, একটা হবে 17 গুণ 11, 19 গুণ 11 এরকম করলে হয় 209, আর একটা হবে 17 গুণ 11 এরকম করলে হয় 187, এভাবেও করতে পারো। তারপরেরটা কি বলছে দেখো, তিনজন বন্ধু একটি অনুষ্ঠানের আয়োজন করেছে, ভালো কথা, তানভীর ইউসুফের 2/3 অংশ ভাগ দিয়েছে, মানে খরচ আর কি, ইউসুফ সচিনের 1/2 অংশ ভাগ দিয়েছে, আর ইউসুফ মোট খরচের তাহলে কত অংশ ভাগ দিয়েছে। আচ্ছা, এটা যদি আমি লাস্টের দিক থেকে করি, কি বলেছে দেখো, ইউসুফ সচিনের 1/2 অংশ, তার যার দিয়েছে আমি তারটা ধরি, মানে আমি ধরছি সচিন দিয়েছে হচ্ছে x অংশ, তাহলে ইউসুফ কত অংশ দিয়েছে, তাহলে ইউসুফ দেবে হচ্ছে সচিনের 1/2, মানে x এর 1/2 মানে কত, x গুণ 1/2 মানে x/2, তাহলে সচিন দিল x, ইউসুফ দিল x/2। এবার কি বলেছে আবার, তনবীর দিয়েছে ইউসুফের 2/3, তাহলে তনবীর কত দিয়েছে, ইউসুফ যা দিয়েছে তার 2/3, মানে x/2 তার আবার 2/3, মানে এটা ইন্টু 2/3, 2 দিয়ে কেটে যায় মানে কত হয় x/3। আচ্ছা, তাহলে এদের তিনজনের অনুপাত কি দাঁড়ালো, সচিন ইস্টু ইউসুফ ইস্টু তনবীরের অনুপাত তাহলে কি দাঁড়ালো, x ইস্টু x/2 ইস্টু x/3, x তুলে দিলে কি হয় 1:1/2 ইস্টু 1/3। আচ্ছা, এরকম নিচে নিচে থাকলে আমি লসাগু করতে পারি, 2 আর 3 এর লসাগু কত হয়, হয় 6, তার মানে 1 গুণ 6 করলে হয় 6 ইস্টু 2 গুণ
2 কে 3 দিয়ে গুণ করলে 6 মানে 3:3 কে 2 দিয়ে গুণ করলে 6:2 নিচেরটা এবার কাটিয়ে দিই। তাহলে আমার মানে কার কার অনুপাত বের করছি, সচিন, ইউসুফ আর তানভীরের অনুপাত তাহলে কি হলো 6:3:2। আমাকে কার ভাগ বের করতে বলেছে, ইউসুফ মোট খরচের কত ভাগ দিয়েছে। তাহলে ইউসুফের ভাগে কত, ইউসুফ দেখো দ্বিতীয়তে আছে মানে 3 ডিভাইডেড বাই মোট খরচ তাহলে কত হবে 6 আর 3 9 আর 2 11। তাহলে ইউসুফ কত ভাগ দিয়েছে 3/11 অংশ, মানে অপশন ডি হবে। তারপরটা কি বলছে দেখো, দুটি সংখ্যার পার্থক্য 5, যদি ছোট সংখ্যাটি থেকে 25 বিয়োগ করা হয় এবং বড় সংখ্যাটির সাথে 20 যোগ করা হয় তাহলে তাদের অনুপাত হয় 1:2। বড় সংখ্যাটি কত? আচ্ছা আমি ধরছি বড় সংখ্যাটি হচ্ছে x, তাহলে ছোট সংখ্যাটি কত হবে, ছোট সংখ্যাটি কত হবে, পার্থক্য 5 বলেছে, তাহলে একটা x হলে আরেকটা ওর থেকে 5 কম হবে। আর যদি ছোট সংখ্যাটা x ধরতাম তাহলে বড়টা হতো ওর থেকে 5 বেশি। তাহলে ছোট সংখ্যাটা কি, বড়টা যেহেতু x ধরেছে ছোট সংখ্যাটাকে আমি লিখতে পারি x - 5, যেহেতু পার্থক্য 5 বলেছে। এবার কি বলেছে দেখো, ছোট সংখ্যাটি থেকে 25 বিয়োগ করা হয়, মানে x - 5 থেকে 25 বিয়োগ করবো কত হয়, x - 5 - 25। আচ্ছা এইটা ডিভাইডেড বাই বড় সংখ্যাটির সাথে 20 যোগ করা, বড় সংখ্যাটি কত x, তাহলে x এর সাথে 20 যোগ করলো, সেটার অনুপাত কত বলেছিল, তাহলে তাদের অনুপাত হয় 1:2, এই জন্য বাই করে দিয়েছি ইজিক্যাল টু 1/2। আচ্ছা x - 5 - 25 মানে কি, x - 30 ডিভাইডেড বাই x + 20 সমান সমান 1/2। কোনাকুনি গুণ করি তাহলে কত হয় 2x - 30 গুণ 2 করলে হয় 60 সমান সমান x + 20। x গুলোকে বাঁ পাশে আনলে কি হয়, 2x - x করলে হয় x ইজিক্যাল টু -8টা ডান পাশে গেলে 60 যোগ করি করলে হয় 80 হবে। তাহলে x এর মানটা হলো 80, বড় সংখ্যাটি কত, বড় সংখ্যা x ধরেছিলাম মানে বড় সংখ্যাটি হবে 80, অপশন বি হবে। তারপরটা কি বলছে দেখো, রজনী মোহনের থেকে 25% কম কাজ করে এবং মোহন রিজওয়ানের থেকে 20% বেশি কাজ করে, তাহলে কাজ শেষ হওয়ার পর মোট এত টাকা হলে মোহনের লভ্যাংশ কত। দেখো এটাও পরেরটার থেকে ধরবো, কি বলেছে দেখো, মোহন রিজওয়ানের থেকে 20% বেশি কাজ করে, আমি ধরছি রিজওয়ান কাজ করে হচ্ছে 100 ভাগ বা 100 অংশ বা যা খুশি 100টি, তাহলে মোহন কতটা কাজ করবে, রিজওয়ানের থেকে আরো 20% বেশি, তাহলে মোহন কাজ করবে হচ্ছে 100 থেকে আরো 20% বেশি মানে 120টা। আচ্ছা আর কি বলেছে দেখো, রজনী বলেছে মোহনের থেকে 25% কম কাজ করে, তাহলে রজনী কতটা কাজ করবে, মোহন মানে 120 থেকে আরো 25% কম, তার মানে কত, 120 25% কম মানে কত পার্সেন্ট করবে, ওর 75% করবে, 120 × 75/100 মানে কত, এটা কাটাকুটি করলে হয় 25 দিয়ে কাটলে 3/4, 4 দিয়ে 120 কে কাটলে হয় 30 মানে হচ্ছে 90। তাহলে রিজওয়ান, মোহন আর রজনীর কাজের অনুপাত কি দাঁড়াচ্ছে, রিজওয়ান ইসটু মোহন ইসটু রজনী, এদের কাজের অনুপাত বা এদের বলতে পারো তোমাদের এদের কর্মক্ষমতার অনুপাত, সেটা কি দাঁড়াচ্ছে 100:120:90 মানে কত 10:12:9। তাহলে এই অনুপাতটাই তাদের কাজ শেষ হওয়ার পর মোট 930 টাকা লাভ হয়েছে, কাজ শেষ হওয়ার পর মোট 930 টাকা হলে না, এটা লাভ হলে হবে, হ্যাঁ মোট লাভ হয়েছে এত টাকা। তাহলে এই টাকাটা কি তাদের কাজের যে কর্মক্ষমতা সেই অনুপাতে এই টাকাটাই ভাগ হবে। তাহলে কি বলেছে, তাহলে টাকাটা ভাগ হবে 10:12:9 অনুপাতে। তাহলে মোহনের লভ্যাংশ কত, মোহন দেখো সেকেন্ডে আছে, তাহলে মোহনের ভাগে কত আছে 12, তাহলে মোহন কত টাকা পাবে 12 ডিভাইডেড বাই তিনটে যোগফল 10 আর 12 যোগ করলে হয় 12, 22 22 আর 9 যোগ করলে 31 ইন্টু 930 টাকা ভাগ করেছে মানে ইন্টু 930, তাহলে মোহন এত টাকা পাবে, 31 দিয়ে কাটাকুটি করলে হয় 30, 30 গুণ 12 করলে হয় 360, তাহলে মোহন কত টাকা পাবে 360 টাকা পাবে, অপশন। তারপরটা কি বলছে দেখো, বর্তমানে 20 জন ছাত্রের গড় বয়স 15.5 বছর, তাদের শিক্ষকের বর্তমান বয়স 47 বছর, 5 বছর পর তাদের শিক্ষক ও ছাত্রদের মিলিয়ে গড় বয়স কত বছর হবে। আচ্ছা 20 জন ছাত্রের গড় বয়স বলেছে 15.5, তাহলে 20 জন ছাত্রের বয়সের সমষ্টি কত, 20 × 15.5, এই পয়েন্টটাকে যদি আমি তুলে দিই তাহলে বাই 10, এই 0 0 কেটে দিলাম মানে 155 গুণ 2 মানে কত হয় 310 হয়। তাহলে এটা 20 জন ছাত্রের বয়সের সমষ্টি বেরোলো 310 বছর। আবার তাদের শিক্ষকের বয়স হচ্ছে 47 বছর বর্তমান, তাহলে শিক্ষকের বয়সকে যদি আমি অ্যাড করি তাহলে কত হয় 357, এটা কত জনের মোট বয়স বেরোলো, এটা 21 জনের মোট বয়স বেরোলো 357 বছর। আমাকে কি বার করতে বলেছে, 5 বছর পর তাদের শিক্ষক ও ছাত্রদের, মানে 5 বছর পর 21 জন ছাত্রের গড় কত হবে। দেখো 5 বছর পর প্রত্যেকের বয়স দেখো 5 বছর করে বাড়ছে, তাহলে 21 জনের বয়স কত বাড়বে, একজনের যদি 5 বছর করে বাড়ে 21 জনের বাড়বে কত, 21 গুণ 5 মানে 105 বছর। তাহলে 5 বছর পর 21 জন ছাত্রের বয়সের সমষ্টি কত হবে, এখন যদি 357 হয় 5 বছর পর সবার বয়স 105 বছর বাড়বে মোট, তাহলে বয়সের সমষ্টি কত হবে, এখনকার যা বয়সের সমষ্টি যোগ আরো 105 করলে কত হয় 462।
আচ্ছা আমাকে কি বার করতে বলেছে, 5 বছর পর তাদের গড় বয়স কত, তাহলে 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হচ্ছে 462, কত জনের, 21 জনের, তাহলে তাদের গড় বয়স কত হবে, যত সমষ্টি ডিভাইডেড বাই যত জন আছে, মানে ডিভাইডেড বাই 21, কাটাকুটি করে 21 দিয়ে কাটলে হয় 42 দুইবার, 4 2 মানে 2 বার, মানে কত হবে, 22 বছর, অপশন সি হবে। তারপরটা কি বলছে দেখো, একটি জলের ড্রাম 3/4 অংশ পূর্ণ আছে, ড্রামটি থেকে 9 লিটার জল তুলে নেওয়া হলে তাহলে ড্রামটি 1/2 অংশ পূর্ণ থাকে। তাহলে দেখো এই 9 লিটার তুলেছে মানে 3/4 অংশ ছিল 1/2 অংশ হলো, তাহলে কমলো কতটা, 3/4 মাইনাস 1/2, এত অংশ কমলো, মানে কত, লসাগু করলে হয় 4, 3 মাইনাস 2 মানে 1/4 অংশ। তাহলে 1/4 অংশ কমলো মানে কত লিটার তুলেছে, 9 লিটার তুলে 1/4 অংশ কমেছে, মানে আমি কি লিখতে পারি, 1/4 অংশ সমান সমান হচ্ছে 9 লিটার। ড্রামটির ধারণ ক্ষমতা মানে এক অংশ মানে কত, ধারণ ক্ষমতা মানে কত, টোটালটা কতটা জল ধরে মানে এক অংশ মানে কত, তাহলে 1/4 অংশ যদি 9 হয় তাহলে এক অংশ কত হবে, 9/1/4, মানে হয়ে যায় 9 গুণ 4 লিটার, মানে কত হবে 36 লিটার। তাহলে ড্রামটির ধারণ ক্ষমতা কত লিটার, 36 লিটার, অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি সংখ্যার 25% অপর একটি সংখ্যার 30% এর থেকে 7 বেশি, সংখ্যা দুটির পার্থক্য 29, তাহলে সংখ্যা দুটি কি কি, দেখো এটা অপশন ধরে করতে পারো, অপশন ধরে অপশন গুলো খুব একটা ভালো দেয়া নেই, যাই হোক আমি এটা এক্স ওয়াই ধরেই করি। আমি ধরছি প্রথম সংখ্যাটা হচ্ছে এক্স আর অপর সংখ্যাটা হচ্ছে ওয়াই, তাহলে একটি সংখ্যার 25% মানে এক্স এর 25% মানে এক্স গুণ 25/100, বা একবার x/4 করতে পারো, এটা কাটলে x/4 হয়, মানে x/4, সেটা কার সমান, অপর একটি সংখ্যা 30% এর থেকে 7 বেশি, মানে y এর 30% মানে y ইন্টু 30/100, তার থেকে আরো 7 বেশি, মানে এটা প্লাস 7, এটা কেটে যায়, তাহলে কি হয় x/4 সমান সমান, যদি আমি লসাগু করি লসাগু হয় 10, মানে উপরে থাকে 3y প্লাস 7 10 70। আচ্ছা কোনাকুনি যদি গুণ করি তাহলে কি হবে, 10x সমান সমান 4 দিয়ে গুণ করলে 3 4 12y প্লাস 280, এটা একটা পেলাম। আচ্ছা আর একটা কি বলছে, সংখ্যা দুটির পার্থক্য বলছে 29, মানে কি, মানে x টা বড়, তাহলে x মাইনাস ওয়াই সমান সমান বলছে 29, তাহলে এখান থেকে যদি আমি x এর মানটা বার করি, x সমান সমান কত হবে, 29 মাইনাস ওয়াই হবে। আচ্ছা এখান থেকেও তাহলে x এর মানটা বার করি, তাহলে x সমান সমান কত, 12y প্লাস 280 বাই 10, তাহলে x এর জায়গায় আমি কি লিখতে পারি, x এর জায়গায় 29 মাইনাস ওয়াই লিখতে পারি, তাহলে এখানে বসিয়ে দিই, 29 মাইনাস ওয়াই সমান সমান 12y প্লাস 280 বাই 10, কোনাকুনি গুণ করে দিই, তাহলে কত হবে, 290 মাইনাস 10y সমান সমান হচ্ছে 12y প্লাস 280। আচ্ছা ঠিক করলাম কি, একটু গন্ডগোল লাগছে মনে হচ্ছে কিছু, ও 29 মাইনাস x সমান সমান 29 প্লাস y হবে, ওই জন্য ভুল হচ্ছে, তাহলে 29 প্লাস y হবে, মানে 290 প্লাস 10y, তাহলে দেখো, তাহলে 290 মাইনাস যদি 280 করি সেটা হচ্ছে 12y মাইনাস 10y মানে 2y, তাহলে 2y সমান সমান কি, 290 মাইনাস 280 মানে 10, y এর মান কত বেরোলো, 10/2 করলে হয় 5, তাহলে y এর মান বেরোচ্ছে 5, তাহলে x এর মান কত, তাহলে x সমান সমান কি হবে, 29 যোগ y এর মান 5 মানে 34, 29 যোগ 5 করলে তাহলে একটা বেরোচ্ছে 34 আর একটা হবে 5, মানে সংখ্যা দুটো হবে 34 আর 5। তারপরটা আচ্ছা কি বলছে দেখো, স্থির জলে একটি নৌকার গতিবেগ 15 কিমি পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ হচ্ছে 3 কিমি পার ঘন্টা, নৌকাটি দুইবার এক তীর থেকে অপর তীরে, এটা ওপর হয়ে গেছে, এটা অপর তীর, হ্যাঁ অপর, অপর তীরে স্রোতের অনুকূলে ও স্রোতের প্রতিকূলে যেতে সময়ের পার্থক্য 10 মিনিট, মানে একবার গিয়ে আবার ফেরত আসছে, এরকম দুবার করছে, দুবারের পার্থক্য হচ্ছে 10 মিনিট। তাহলে দেখো এটা পাতে একটা, দুবারে যদি 10 মিনিট পার্থক্য হয় তাহলে একবারে গেলে পার্থক্য কত হবে, 5 মিনিট, মানে একবার গিয়ে আবার ফিরে আসছে, সেই টাইমটার পার্থক্য হচ্ছে, মানে যেতে টাইম লাগছে, দেখো স্রোতের অনুকূলে যাচ্ছে আর প্রতিকূলে ফিরছে, অনুকূলে নিশ্চয়ই টাইম কম লাগছে আর প্রতিকূলে নিশ্চয়ই টাইম বেশি লাগছে, তাহলে এই যাওয়ার আর আসার পার্থক্যটা তাহলে কত হবে, একবারের বেলায় 5 মিনিট। দেখো তাহলে নৌকার গতিবেগ 15 বলেছে, স্রোতের গতিবেগ 3, তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ কত হবে, 15 যোগ 3 মানে 18 কিমি পার ঘন্টা, আর প্রতিকূলে কি হবে, প্রতিকূলে গতিবেগ হবে 15 মাইনাস 3 মানে 12 কিমি পার ঘন্টা। তাহলে দেখো আমাকে বের করতে বলেছে দুই তীরের মধ্যে দূরত্ব কত, আমি ধরছি দুই তীরের মধ্যে দূরত্ব হচ্ছে x কিমি, তাহলে অনুকূলে 18 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে x কিমি যাবে কত, x/18 এত ঘন্টায়, আর প্রতিকূলে কি হবে, প্রতিকূলে 12 কিমি যায় 1 ঘন্টায়, x কিমি যাবে কত, x/12 ঘন্টায়। আচ্ছা কোন সময়টা বেশি, প্রতিকূলে নিশ্চয়ই সময় বেশি লাগবে, তার মানে x/12টা বেশি, তাহলে x/12 থেকে আমি যদি x/18টা বাদ দিই, অনুকূলের সময়টা বাদ দিই, সেই তফাৎটা কত বলেছিল আমার, 5 মিনিট বলেছিল। আচ্ছা এটা দেখো ঘন্টায় বেরিয়েছে আর 5টা মিনিট রয়েছে, তাহলে 5 মিনিটটাকে ঘন্টায় নিতে গেলে কি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে, মানে 5/60 হবে, তাহলে এটাকে কাটাকুটি করলে হয় 12, 1 এর 12,
12 আর 18 লসাগু করলে হয় 36, মানে 3x মাইনাস 18 দুগুণে 34 মানে 2x সমান 1 এর 12। 12 আর 36 যদি নিচে নিচে কাটে হয় 3, তার মানে x এর মান কত বেরোবে? 3x মাইনাস 2x করলে হয় x, 3 আর 1 গুণ করলে হয় 3। তাহলে 2 3 এর মধ্যে দূরত্ব কত কিমি হলো? 3 কিমি, অপশন সি হবে। তারপরটা, আচ্ছা কি বলছে দেখো, 1 ঘন্টার 5 মিনিট ও 1 ঘন্টার 20 সেকেন্ড এই দুটি ভগ্নাংশের পার্থক্য কত? আচ্ছা কি বলছে দেখো, 1 ঘন্টার 5 মিনিট, সেটাকে আমি কি লিখতে পারি? 1 ঘন্টার 5 মিনিট কত অংশ, এরকম যদি দেয় তাহলে কি হয়, যত মিনিট সেটা যত ঘন্টা তত, তার মানে 5 ডিভাইডেড বাই 5 মিনিট ডিভাইডেড বাই 1 ঘন্টা। 1 ঘন্টা তো করা যাবে না, আমাকে মিনিট নিতে হবে। 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট, তাহলে হয় 5 এর 60 মিনিট। আচ্ছা এর পার্থক্য বলেছে, তাহলে মাইনাস, আর একটা কি বলেছে? 1 ঘন্টার 20 সেকেন্ড, তার মানে উপরে বসবে 20 সেকেন্ড ডিভাইডেড বাই নিচেরটাও তাহলে সেকেন্ডে নিতে হবে। 1 ঘন্টার মানে কি? 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড, মানে 20 বাই 3600 হবে। আচ্ছা এবার একটু কাটাকুটি করতে পারি, 5 বারং 60, মানে উপরে 1 থাকছে, এটা 0 0 কাটলো, 2 দিয়ে কাটলো হয় 180। তাহলে কত বেরোচ্ছে? 1 এর 12 মাইনাস 1 এর 180, তাহলে কত হয়? 180 লসাগু হবে। 12 কে 15 দিয়ে গুণ করলে হয় 180 মাইনাস 1, তার মানে হচ্ছে 14 বাই 180। 2 দিয়ে কাটলে হয় 7 বাই 90, তাহলে এটা কত বেরোচ্ছে? 7 বাই 90। আচ্ছা এখানে দেখো 0.7/9 কে যদি আমি ভাগি, পয়েন্টে তুলে দিলে দেখো 7/90 হয়, তার মানে এখানে সি নম্বর অপশনটাই সঠিক। বা এটাকে ভাগ করলে দেখো 0.7/90 হয়, 0.7/9 হয়, তার মানে সি নম্বর অপশনটা হবে। অপশনটা একটু ঘুরিয়ে দিয়েছে, আর কিছু না। তারপরেরটা কি বলছে দেখো, একটি হলের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 16 মিটার ও 12 মিটার, মানে মেঝের, হলের না, এটা হলেরই, ঠিকই আছে। হলটির মেঝেতে বর্গাকার টালি বসানো হবে। যদি সর্বনিম্ন পরিমাণ টালি বসানো হয়, তাহলে দেখো সর্বনিম্ন পরিমাণ টালি বসাচ্ছে মানে সব থেকে কম পরিমাণ টালি বসাচ্ছে। সব থেকে কম পরিমাণ টালি কখন বসাতে পারবে? সব থেকে কম পরিমাণ টালি তখনই বসাতে পারবে যখন টালির মাপটা সর্বোচ্চ পরিমাণ হবে। তাহলে 16 মিটার আর 12 মিটারের থেকে সর্বোচ্চ পরিমাণ মাপের টালি কি করে বার করব? মানে 16 মিটার আর 12 মিটারের গসাগু কত হয়? 16 মিটার আর 12 মিটারের মধ্যে কমন কত? 4, তাহলে এদের গসাগু হচ্ছে 4। তাহলে সর্বোচ্চ পরিমাণ মাপের টালিটা কত হবে? তার দৈর্ঘ্য হবে 4 মিটার। তাহলে প্রতিটি বর্গাকার টালির দৈর্ঘ্য কত হবে? প্রতিটি বর্গাকার টালির দৈর্ঘ্য হবে 4 মিটার। ব্যাস, এখানেই অঙ্ক শেষ, আর কিছু এখানে বলেনি এই অঙ্কটার ক্ষেত্রে। তারপরেরটা কি বলছে দেখো, কিছু পরিমাণ অর্থ বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 9,680 টাকা ও 3 বছরে 10,648 টাকা হয়, তাহলে সুদের হার কত শতাংশ? তাহলে দেখো 2 বছরের সুদ আসল বলছে 9,680, 3 বছরের সুদ আসল বলছে 10,648। দেখো এই তৃতীয় বছরের ক্ষেত্রে আসলটা কত হবে? তৃতীয় বছরটা যদি আমি ধরি, সেটা হচ্ছে 2 বছরের সুদ আসলটা হয়ে যাবে তৃতীয় বছরের ক্ষেত্রে আসল, মানে কত? তৃতীয় বছরের ক্ষেত্রে আসলটা হবে 9,680। তৃতীয় বছরের ক্ষেত্রে সময়টা কত? 1 বছর, কারণ দ্বিতীয় বছরের পরের থেকে তৃতীয় বছর মানে 1 বছর। আচ্ছা সুদটা কত হচ্ছে? সুদটা হচ্ছে দেখো 3 বছরের সুদ আসল থেকে আমি যদি 2 বছরের এটা বাদ দিই, 3 বছরের আসলটা বাদ দিই তৃতীয় বছরে, তবেই আমার সুদটা পেয়ে যাই। মানে 10,648 মাইনাস 9,680 বিয়োগ করলে কত? 8, 6, 6 × 7 9, মানে 968 টাকা হচ্ছে সুদ। সুদের হার কত? আমি ধরছি সুদের হার 8%। তাহলে দেখো 1 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদও যা হয় সরল সুদও তাই হয়, তাহলে আমি এটাকে সরল সুদের ফর্মুলায় ফেলতে পারি। সরল সুদের ফর্মুলা কি? PTR/100, মানে PP মানে কত? এখানে আসলটা 9,680, তাহলে 9,680 ইন্টু টি মানে 1 বছর, 1 ইন্টু R/100, সেটা সমান সমান হচ্ছে সুদ কত? 968। এই শূন্য কেটে দিলাম, 968 কেটে যাবে, তাহলে 8 সমান সমান কত হবে? 10টা ডান পাশে পাঠিয়ে দিলে গুণ হয়ে যাবে, মানে 10। তাহলে সুদের হার কত পার্সেন্ট? 10%, অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, চিনির দাম 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে 5 জন সদস্যের একটি পরিবার তাদের খরচ বাড়াতে চায় না, মানে খরচ আগেও যতটা ছিল ততটাই রাখতে চায়, তাদের চিনির ব্যবহার কত শতাংশ কমাতে হবে? দেখো চিনির দাম 10% বৃদ্ধি পেয়েছে, আমি ধরলাম আগে দাম ছিল 100, তাহলে এখন দাম কত হয়েছে? 10% বৃদ্ধি পেলে এখন 10 টাকা বেড়েছে, মানে এখন দাম হয়েছে 110। এবার কি, এরা খরচ বাড়াতে চায় না, তাহলে চিনির ব্যবহার কমাবে। তাহলে দেখো আগে 110 টাকার চিনি ব্যবহার করতো, আগে 100 টাকার চিনি ব্যবহার করতো, কিন্তু এখন দাম বেড়ে হয়েছে 110, কিন্তু তাদের ব্যবহার কমাতে হবে, কমিয়ে 100ই আনতে হবে। তাহলে কতটা কমাতে হবে? 110 থেকে 100 আনতে গেলে কতটা কমাতে হবে? 10 কমাতে হবে। কতর মধ্যে? এখন 110 হয়ে গেছে, মানে 110 এর মধ্যে 10 কমাতে হবে। তাহলে কত পার্সেন্ট কমাতে হবে? 10 ডিভাইডেড বাই যতর মধ্যে, মানে 110 এর মধ্যে, ইন্টু পার্সেন্টেজ আনতে হবে, মানে ইন্টু 100%। আচ্ছা এই শূন্য কেটে দিলাম, তাহলে কত হয়? 100/11 এত পার্সেন্ট। এটাকে ভাগ করলে দেখো 9 পূর্ণ 1-এর 11% হয়, মানে অপশন এ হবে। তারপরটা কি বলছে দেখো, একজন ছাত্র তার বাড়ি থেকে স্কুলে 5 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে 1.5 ঘন্টায় পৌঁছায়।
সময় 20% কমাতে হলে মানে আগে যে সময় লাগছে তার থেকে 20% কমাতে হলে একই দূরত্ব যেতে তাকে গতিবেগ কত শতাংশ বাড়াতে হবে। আচ্ছা, এটা দুরকম ভাবে করতে পারি আমি, দেখো একরকম ভাবে বলছি। দেখো, সময় 20% কমিয়েছে মানে কি, আগে যদি 100 ঘন্টা টাইম লাগতো, এখন লাগবে তাহলে কত, 20% কম মানে 80 ঘন্টা। মানে টাইমের অনুপাত কত, 100:80, মানে 20 দিয়ে কাটলে হয় 5:4। এটা হচ্ছে সময়ের অনুপাত, মানে আগেকার সময় আর বর্তমান সময়ের অনুপাত। আগে যদি 5 ঘন্টা লাগতো, এখন তাহলে লাগছে কত, 4 ঘন্টা। আচ্ছা, তাহলে দেখো সময়ের সাথে গতিবেগের কি সম্পর্ক, সময়ের সাথে গতিবেগের সবসময় ব্যস্ত সম্পর্ক। কারণ গতিবেগ যদি বাড়াই তাহলে সময় কম লাগবে, গতিবেগ যদি কমাই তাহলে সময় বেশি লাগবে। তাহলে সময়ের অনুপাত যদি 5:4 হয়, তাহলে গতিবেগের অনুপাত কি হবে, গতিবেগের অনুপাত ঠিক তার উল্টোটা হবে। মানে ব্যস্ত সম্পর্কে যেহেতু, মানে 5:4 যদি সময়ের অনুপাত হয়, তাহলে গতিবেগের অনুপাত হবে 4:5। মানে আগে যদি গতিবেগ 4 কিমি পার ঘন্টা হতো, এখন গতিবেগ হচ্ছে 5 কিমি পার ঘন্টা। তাহলে কি বের করতে বলেছে, তাকে গতিবেগ কত শতাংশ বাড়াতে হবে। তাহলে 4 থেকে বাড়াতে হবে 5, তাহলে কতটা বাড়াতে হবে, 1 বাড়াতে হবে। কতর মধ্যে, আগে যতটা ছিল মানে 4 এর মধ্যে 1 বাড়াতে হবে, তাহলে কত বাড়াতে হবে, 1 ডিভাইডেড বাই 4, পার্সেন্টেজে বের করতে হবে মানে ইনটু 100 এত পার্সেন্ট। তো এইভাবে একরকম করে করতে পারি, সমান সমান হচ্ছে 25%। আরেক রকম করে দেখো, সময় 1.5 ঘন্টা লাগে, তো 1.5 ঘন্টার 20% কমাবে মানে 1.5 ঘন্টার থেকে কত ঘন্টা লাগাতে হবে এর, এটা ইনটু 80/100, এত ঘন্টা সময় লাগাতে হবে। মানে শূন্য শূন্য কাটলাম, আচ্ছা পয়েন্টটাকে তুলতে হবে, গুণ 10, তাহলে তাহলে 15 কে কাটলে 3, এটাকে কাটলে 2, 2 গুণ 4, তাহলে হচ্ছে 12/10, মানে 1.2 ঘন্টা সময় লাগবে। তাহলে বেগ কত হবে, তাহলে 1.5 ঘন্টা লাগলে বেগ ছিল 5 কিমি পার ঘন্টা, 1 ঘন্টা লাগলে কি বেগ নিশ্চয়ই বেশি হবে, মানে 5 ইন্টু 1.5 কিমি পার ঘন্টা। তাহলে 1.2 ঘন্টা লাগলে বেগ একটু কম হবে, 5 ইন্টু 1.5 ডিভাইডেড বাই 1.2। এভাবেও করতে পারো, পয়েন্ট পয়েন্ট তুলে দিলাম। আচ্ছা, এটা তো কিছু দিয়ে কাটছে না, তাহলে এটা বেরোলো। এরপরে আবার কত পার্সেন্ট বাড়ছে সেটা বের করতে হবে, তার থেকে আমার এইভাবে করাটাই সোজা। তাহলে গতিবেগ কত পার্সেন্ট, 25%। এইভাবে করবা, এইভাবে করলেও হবে কিন্তু বড় হবে, কিন্তু এইভাবে যেভাবে দেখালাম সেভাবে করলে একদম তাড়াতাড়ি হয়ে যাবে, মানে ওইগুলো ধরার দরকারই নেই। তারপরেরটা, আচ্ছা এটা দেখো কি দিয়েছে, 2.697 প্লাস 0.498 তার হোল স্কয়ার মাইনাস 2.697 মাইনাস এত। দেখো এটাকে যদি আমি এ ধরি 2.697, কার এটাকে যদি বি ধরি, তাহলে দেখো কি আকারে রয়েছে, a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার। এটা কার ফর্মুলা, a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার। এটা দেখো 4ab এর সূত্র, মানে এটা সমান সমান 4ab, যেখানে এর মান কত, এর মান হচ্ছে 2.697 আর বি এর মান হচ্ছে 0.498। তাহলে এটা সমান সমান আমি লিখতে পারি 4 ইন্টু a মানে 2.697 ইন্টু বি মানে 0.498। আচ্ছা, এটা দেখো, এটা ইজিক্যাল টু 4 ইন্টু 2.697 কে এর কাছে আমি লিখতে পারি 2.7, কারণ দেখো অপশন গুলো অনেক দূরে দূরে আছে, 3 2 5 2, তাই আমি লিখতে পারি ওর কাছে আমি 2.7 লিখতে পারি হিসাবে সুবিধার জন্য, ইন্টু 0.498 কে আমি লিখতে পারি 0.5 লিখছি, এবার আমার সুবিধা হবে। তাহলে 4 আর 0.5 গুণ করলে কত হয়, 4 গুণ 0.5 করলে হয় 2 ইন্টু 2.7, এটা করলে কত হয় 5.4 বা এর কাছাকাছি কিছু। দেখো অপশনে 5.4 এর কাছাকাছি একটা অপশনে আছে 5.37, মানে এইটাই আমার অ্যান্সার হবে। তাই এটাকে কিন্তু দেখে ঘাবড়ালে চলবে না, আমাকে ওর নিকটবর্তী মানটা ধরে এগিয়ে নিয়ে গিয়ে করতে হবে। তারপরটা কি বলছে দেখো, দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। ক্রমিক মানে পরপর, তাহলে পরপর দুটো জোড় সংখ্যা কত হতে পারে, 2 আর 4 হতে পারে, 4 আর 6 হতে পারে, 6 আর 8, মানে পরপর হতে হবে। 6 এর সাথে 10 নিলে হবে না, 6 এর সাথে 8, 8 এর সাথে 10। আচ্ছা, এদের গুণফল সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, 4 আর 2 গুণ করলে কত, 8, 8 দ্বারা বিভাজ্য। 4 আর 6 গুণ করলে কত, 24, 24 এ দেখো 8 দ্বারা বিভাজ্য। 6 8 গুণ করলে তো 48, 8 দ্বারা বিভাজ্য হবে। এটা কত, 80, 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, সর্বদা 8 দ্বারা বিভাজ্য, অপশন ডি হবে। তারপরটা কি বলছে দেখো, রহিম কিছু টাকা 5% সরল সুদের হারে 3 বছরের জন্য জমা রাখে, তার বন্ধু হীরালাল একই পরিমাণ অর্থ 7% সরল সুদের হারে 2 বছরের জন্য জমা রাখে। রহিম হীরালালের থেকে 30 টাকা বেশি সুদ পায়, তাহলে রহিম বেশি সুদ টাকা পাচ্ছে, তাহলে প্রত্যেকে কত টাকা জমা রেখেছিল। আচ্ছা, প্রত্যেকে তো সমপরিমাণ টাকা জমা রেখেছে, আমি ধরছি প্রত্যেকে x টাকা করে জমা রেখেছে। তাহলে 5% সুদের হারে x টাকা 3 বছরের সুদ কত হবে, ফর্মুলা কি ptr/100, মানে x ইন্টু t মানে 3 এক্ষেত্রে, ইন্টু r মানে 5/100। এটা এর থেকে আমি মাইনাস করব কত, 7% সুদের হারে 2 বছরের সুদটা, মানে x ইন্টু 2 ইন্টু 7/100। কে বেশি পেয়েছে, রহিম। তাহলে রহিমের থেকে যদি আমি হীরালালের সুদটা বাদ দিই, সেটা ইজিক্যাল টুই হচ্ছে 30। আচ্ছা, লসাগু করে দিই 100, তাহলে উপরে কত, 15x মাইনাস 7 দুগুণে 14x সমান সমান হচ্ছে 30। তাহলে 15x থেকে 14x বাদ দিলে x সমান সমান কত, 30 গুণ 100 করলে 3000। তার মানে প্রত্যেকে কত টাকা করে রেখেছিল, 3000 টাকা করে।
তারপরেরটা, আচ্ছা এটা দেখো একটা সরল অঙ্ক দিয়েছে। আগে আমি কার কাজ করবো? আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো। কোথায় আছে? এখানে। আচ্ছা এইটাকেও আমি ভেঙে নিতে পারি। এটাকে ভাঙলে কত? 3/4 ভাগ রয়েছে, ভাগটাকে উল্টে দিলে গুণ 12/5। আচ্ছা 4 আর 12 কাটলে হয় 3, মানে কত হলো? 9/5। তারপরে কি ছিল? -1/3 ইন্টু 9/5। তারপরে কি ছিল দেখো? 2/3 ভাগ 1/3, মানে কি লিখতে পারি? 2/3 ইন্টু ভাগ চিহ্নটাকে গুণ হলে 3/1 হয়ে যায়, মানে কেটে গেল। তাহলে উপরে থাকছে 2 - 1, 2 - 1 করলে কত? একই হয়। তার মানে এই পুরোটার জায়গায় আমি ইন্টু 1 বসিয়ে দিলাম। তাহলে কত হচ্ছে? 9/5 মাইনাস 1/3 ইন্টু 9/5 ইন্টু 1, মানে 3 আর 9 কাটাকুটি গেলে হয় 3। তাহলে 9/5 মাইনাস 3/5, এটা লসাগু করলে 5, 9 - 3 করলে কত হবে? 6/5। তার মানে অপশন বি হবে। তারপরেরটা, এটাও দেখো আরেকটা সরল অঙ্ক দিয়েছে। এখানেও আমি প্রথমে ব্র্যাকেটের কাজটা করব। ব্র্যাকেটের কাজ কোথায় আছে? এখানে। তাহলে এখানে আচ্ছা 3 3 দেখো কেটে যায়, তাহলে কি থাকছে? 2/5 ভাগ 2/5। এখানে কি থাকছে? 2/5 ভাগ 2/5, মানে কত? মানে গুণ 5/2 ভাগকে উল্টে দিলে তার মানে কত থাকছে? একই থাকছে। তাহলে এই পুরোটার জায়গায় 1 ইন্টু 3/2, 1 3/2 এর সাথে গুণ করলে কত? 3/2 হয়। সেটা -1 রয়েছে, তো 3/2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1/2। তার মানে এই পুরোটার জায়গায় কত বসছে? 1/2। তার আগে কি ছিল? তার আগে ছিল দেখো, পুরোটা লিখি এবার। 1/8 যোগ 2 গুণ 3/2 গুণ 1/2 গুণ পেলাম 1/2। আচ্ছা এই 2 এই 2 কেটে দিই, তাহলে কত থাকছে? 1.8 প্লাস 3/2 গুণ 2 গুণে 4, মানে 1.8 প্লাস 3/4 করলে হয় 0.75। ভাগ করবা দেখবে এটা হবে। তাহলে 1.8 এর 0.75 যোগ করলে কত হয়? 2.55। দেখো অপশন ডি তে রয়েছে। তো আজকের ক্লাসটা এত দূরই থাকছে। তো এই 30টা অঙ্ক এই শিফটে এসেছিল। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে আর এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।